আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার বইগুলো পড়েন বা আমাকে যারা উৎসাহিত করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকেই জানতে চেয়েছিলেন বা আলোচনার জন্য বলেছিলেন যে বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো বা এক্ষেত্রে কোরআন কি বলে বা বিজ্ঞান কিভাবে এটাকে প্রমাণ করতে পেরেছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমেই আমরা আলোচনা করব কোরআনের কিছু ভিত্তি বা আয়াতগুলো নিয়ে। মহাবিশ্ব সম্পর্কে কোরআনে সূরা আম্বিয়াতে বলা রয়েছে এবং মহাবিশ্ব সম্পর্কে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য এবং বিগ ব্যাং থিওরি সম্পর্কে কিন্তু তিনি সেখানে কিন্তু বিভিন্ন সূরাতে কিন্তু সেটি বর্ণনা করেছেন। যেমন সূরা আম্বিয়াতে তিনি বলেছেন, আমি আসমানকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি তা প্রসারিত করছি। এবং এই পৃথিবীর যে একটি বয়স সেটি কিন্তু আসলে নির্ণয় করা হয়েছে আপনার হাবল টেলিস্কোপের মাধ্যমে। যখন 1929 সালে প্রথম বিজ্ঞানী হাবল টেলিস্কোপটি আবিষ্কৃত হয় এবং তার মাধ্যমে কিন্তু পৃথিবীর বয়সটা কিন্তু নির্ণয় করা সম্ভব হয়। সেই তুলনায় পৃথিবীর বয়স হচ্ছে 13.8 বিলিয়ন বছর। এবং চাঁদ সম্পর্কেও আপনার সূরা ইয়াসিনে কিন্তু বর্ণনা করা রয়েছে এবং সূর্যের সম্পর্কেও কিন্তু কোরআনে এটা কিন্তু আপনার বলা রয়েছে সূরা ইয়াসিনে। এবং সূরা ফুলসিরাতে কিন্তু একটু বলা রয়েছে যে মহাবিশ্ব যে একটা ধোঁয়াশা আকৃতির ছিল, যখন এটি প্রথমে একটা বিগ ব্যাং থিওরি আমরা যেটা বলতে পারি। বিগ ব্যাং থিওরি মূলত হচ্ছে পৃথিবী, সূর্য, তারা এবং যতগুলো গ্যালাক্সি রয়েছে সবগুলো একটি বিন্দুতে ছিল, যেটি কোরআনের ভাষায় আমরা যেটি বলতে পারি বা ধারণা করতে পারি, যেটি কোরআনেও বলা রয়েছে, যেটি আপনাদের বিভিন্ন কোরআনের সূরা থেকে বর্ণনা করলাম। তো এরপরে আকাশের যে স্তরগুলো রয়েছে এটা সম্পর্কে কিন্তু কোরআনে কিন্তু বলা রয়েছে, সূরা মুমিনে বলা রয়েছে যে আকাশের স্তরগুলোকে কিভাবে সাজানো হয়েছে। বা কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে 6 দিনে তিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো আমরা যদি এটাকে বৈজ্ঞানিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব হয়েছে হাবল টেলিস্কোপের মাধ্যমে, যা 1929 সালে বিজ্ঞানীরা সেটিকে পৃথিবী থেকে অবতরণ করেন এবং যার মাধ্যমে নির্ণয় করা সম্ভব হয়েছে পৃথিবীর বয়স। এবং হাবল টেলিস্কোপ দ্বারা আরো জানা সম্ভব হয়েছে যে পৃথিবীর বাইরের ডার্ক ম্যাটার সেগুলো সম্পর্কে, বা যেগুলো আমরা কল্পনা করতে পারি না সেগুলো সম্পর্কে কিন্তু হাবল টেলিস্কোপের মাধ্যমে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু জানতে পেরেছেন। 1915 সালে জ্যোতির্বিদ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন আলবার্ট আইনস্টাইন। সেখান থেকে মূলত এই জ্যোতির্বিদ্যার যে একটা বিপ্লব বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে যে একটা ধারণা, সেখান থেকেই কিন্তু মূলত কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করতে থাকেন বা এটা কিন্তু প্রমাণ হতে থাকে। তাছাড়া কিন্তু 1400 বছর আগে কিন্তু কোরআনে কিন্তু এই সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া আছে, বা আমাদের নবীজিও কিন্তু বলেছেন যে সূর্য কিন্তু দ্বিখণ্ডিত। সেটা কিন্তু বিজ্ঞান কিন্তু এতদিন হয়েছে কিন্তু জানতে পারছে যে আসলে সূর্যটা দ্বিখণ্ডিত। সরি, দুঃখিত, সূর্য নয়, চাঁদ। এবং এই মহাবিশ্বে আপনার 95% হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা সম্পর্কে আমরা জানি না। এখন আমরা একটু আলোচনা করব হাবল টেলিস্কোপ নিয়ে, বা হাবল টেলিস্কোপটি কিভাবে সেটিকে তৈরি করা হয়েছিল, বা সেটি পৃথিবী থেকে কত দূরত্বে এখন রয়েছে, বা এখান থেকে আমরা কি জানতে পারবো সেটি নিয়ে আমরা আজকে কিছু একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। তো হাবল টেলিস্কোপটি বিজ্ঞানীরা এটি মূলত 1929 সালে পৃথিবী থেকে এটিকে অবতরণ করা হয় এবং এটি এখন পৃথিবী থেকে
বলতে গেলে আপনার হচ্ছে অনেক দূরত্ব রয়েছে এটি, এবং এটি আমাদের গ্যালাক্সি থেকে অনেক দূরে, এবং 35 বছর ধরে কিন্তু এটা আমাদের পৃথিবীতে তথ্য কিন্তু তিনি কিন্তু অ্যানালাইসিস করে পাঠাচ্ছেন। যে যন্ত্রটি রয়েছে হাবল টেলিস্কোপ, সেটি পৃথিবী থেকে অনেক অনেক দূরে, কিলোমিটার দূরে চলে গেছে, এবং আমাদের গ্যালাক্সি থেকে অনেক দূরে। এবং এটার মাধ্যমে কিন্তু জানা সম্ভব হচ্ছে যে পৃথিবীর নিম্নয় বা বায়ুমণ্ডল বা আমাদের পৃথিবীর বাইরে যে ডার্ক ম্যাটার গুলো রয়েছে, ডার্ক এনার্জি রয়েছে, বা আমাদের গ্রহাণু রয়েছে, গ্রহাণুগুলো কিভাবে কোন দিকে তেড়ে যাচ্ছে, বা সূর্যের অবস্থান নির্ণয়, পৃথিবীর ঘূর্ণন, সূর্যের ঘূর্ণন, বা মঙ্গল গ্রহ সম্পর্কে, ধরুন পৃথিবী এবং পৃথিবীর বাইরে যত জগৎ রয়েছে এগুলো সম্পর্কে, তাপমাত্রা এবং তাদের বৈশিষ্ট্য, তাদের ভিতরে কি ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র, এগুলো সম্পর্কে কিন্তু সেখান থেকে কিন্তু জানা যায়। তো হাবল টেলিস্কোপটি মূলত আপনার এটা হচ্ছে পৃথিবী থেকে 547 কিলোমিটার উপরে এখন এটা অবস্থান করছে, এবং এটি প্রতিনিয়ত পৃথিবীর প্রদক্ষিণ করে, এটি কক্ষপথে প্রদক্ষিণ করে এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকে। এটির আলোর বহন ক্ষমতা হচ্ছে ইউভি রশ্মি দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটি ইনফ্রারেড আইআর রশ্মি দ্বারা পর্যবেক্ষণ করতে পারে, এবং সহজেই এটি 79 মিনিটেই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে বা ঘুরতে পারে। প্রথমে এটি আপনার যখন 1993 সালে এটি পৃথিবীতে ছবি পাঠিয়েছিল, তখন এই ছবিটি ছিল ঝাপসা, যার কারণে এটিকে আবার ভালো ক্যামেরা নির্মাণের জন্য এটিকে কিন্তু 5বার কিন্তু এটিকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে কিন্তু এটাকে সেরেছেন বা সংরক্ষিত করেছেন। এরপরে যে টেলিস্কোপটি পৃথিবীতে এবং বিজ্ঞানীদের, নাসার বিজ্ঞানীরা যেটি পাঠিয়েছেন, যেটা পৃথিবীতে খুব বিপ্লব ঘটিয়েছে, যে টেলিস্কোপটির নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। এটি মূলত নাসার একটি সংস্থায় কিন্তু এটিকে পাঠিয়েছে, এবং এটি আপনার 2021 সালের 25শে ডিসেম্বর এটিকে পৃথিবী থেকে অবতরণ করানো হয়, এবং এটি 2022 সালে এটি সেখানে অবতরণ হয়। এবং এটির যদি আমরা সাধারণ একটু বৈশিষ্ট্য বা এটার যেটা একটা ধারণা যদি আপনাদেরকে দেই, তাহলে জেমস ওয়েব টেলিস্কোপ মূলত এটিকে তৈরি করা হয়েছে এক ধরনের লেজার রশ্মি বা আলোর দ্বারাই, যেখান থেকে তারা বা পৃথিবীর বিভিন্ন কিছু ভৌগোলিক অবস্থান সম্পর্কে, বা এটার মাটি নির্ণয় করা, বা সেখানে কি ধরনের জল আছেন কিনা, অক্সিজেন আছেন কিনা, হ্যাঁ, সেখানে প্রাণীর অস্তিত্ব আছেন কিনা, এগুলো জানার জন্যই কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ কিন্তু ভালো কাজ করছে, বা পৃথিবী থেকে এটি অনেক দূরে। এটা লাগারাস পয়েন্ট 2-তে রয়েছে, এবং লাগারাস পয়েন্ট 2-তে এটি সেখান থেকেই পৃথিবীতে সিগন্যাল দেয়, এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের গবেষণার কাজ এই জেমস ওয়েব টেলিস্কোপ করে থাকে। এটির আয়তন যদি আপনি ধরেন তাহলে 6.5 মিলিমিটার, এবং হাবলের চেয়ে প্রায় 3 গুণ বড়, এবং এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি আসলে সূর্যের শক্তি থেকেই তাকে এনার্জি নেয়, বা সূর্যের শক্তি থেকে সৌরশক্তির দ্বারাই এটি মূলত চার্জ হয়ে থাকে। এটির ওজন যদি বলেন আপনি তাহলে 6200 কেজি ওজন। আর এটার যে মূল কারণ সেটা হচ্ছে 13.8 বিলিয়ন বছর আগের, সরি, বিলিয়ন বছর আগে পৃথিবীতে বা পৃথিবীর অস্তিত্বর যে শুরুর দিকে যে ডার্ক ম্যাটার গুলো ছিল, বা যে গ্রহাণু বা যেই নক্ষত্র তারাগুলো ছিল, সেগুলোকে নির্ণয় করা এর মূল উদ্দেশ্য। এরপর আমরা একটু আলোচনা করব, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহ কিন্তু অনেক ধরনের কিন্তু মিশন সম্পন্ন হয়েছে, এত বিস্তারিত আলোচনা করলে কিন্তু শেষ করানো যাবে না। আপনাদের কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে মঙ্গল গ্রহ এখানে প্রায় অনেকবার 26-27বারের উপরে বিভিন্ন ধরনের মিশন সেখানে হয়। 1960 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 20টি মিশন সেখানে সফলভাবে হয়েছে, এবং সবচেয়ে যে বেশি অবদান রেখেছেন কিউরিওসিটি নামের এক ধরনের রোভার,
এবং হচ্ছে আরেকটি হচ্ছে রোভার পার্সিভারেন্স, যারা মূলত যে রোভারগুলোর মাধ্যমেই কিন্তু খুব সহজেই পৃথিবীতে তথ্য পাঠিয়ে মঙ্গলের কি কি অস্তিত্ব রয়েছে, মঙ্গলে পানি রয়েছে কিনা, মঙ্গলে বাতাস রয়েছে কিনা, বা মঙ্গলে উদ্ভিদ জন্মাবে কিনা, বা মঙ্গলে কি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, মাটির গভীরতা বা কতটুকু জায়গায় জল রয়েছে, এগুলো কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে মোটামুটি আলোচনা করব। তো এই পার্সিভারেন্স রোভার বা আপনার ইনজুনিটি হেলিকপ্টার, যাই বলুন, যে পার্সিভারেন্স রোভারকে যে পাঠানো হয়েছে, এর ভিতরে একটা ইনজুনিটি হেলিকপ্টার রয়েছে, যেটি মূলত আপনার এক ধরনের হেলিকপ্টার বলতে পারেন মঙ্গলের ক্ষেত্রে, বা পৃথিবী থেকে পৃথিবীর বাইরে প্রথম একটি হেলিকপ্টার যেটি সক্ষমভাবে উড্ডয়ন করেছিলেন বিজ্ঞানীরা, নাসা, যেটি মূলত সম্ভব হয়েছিল রোভার পার্সিভারেন্সের। এটি আপনারা বলতে পারেন যে রোভার পার্সিভারেন্স হচ্ছে তার মা বা পিতা, এবং ইনজুনিটি হেলিকপ্টার হচ্ছে তার একটি সন্তানের মতো। হ্যাঁ, পৃথিবী থেকে যে ডেপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে মঙ্গল গ্রহে অবতরণরত বা মঙ্গল গ্রহে বসবাসরত একটি মডিউল বা রোভার, যার ভিতরে এমনভাবে ফাংশনাল ডিভাইস তৈরি করা হয়েছে এবং সেটিকে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের নির্দেশনার মাধ্যমেই কিন্তু সেখানে কিন্তু তারা এটাকে নির্ণয় করতে পারেন। তো আমরা একটু ধারণা পেলাম বা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো মঙ্গলের যে অরবিটটা রয়েছে সেটি আসলে মূলত আমরা যদি তুলনামূলক নিচু অরবিটে, যেটা আমরা বলি আকাশের অরবিটে, সেটা 200 থেকে 400 কিলোমিটার উপরে, বা সেখান থেকে মোটামুটি ছবি তোলার ক্ষেত্রে খুবই ভালো কাজে লাগে, বা তার তাপমাত্রা কতটুকু রয়েছে, বা মঙ্গলের কি কি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, পানি রয়েছে কিনা, বা সেখানে বাতাস রয়েছে কিনা, বা সেখানে মঙ্গলের ঘূর্ণিঝড় কেমন হচ্ছে, এই সম্পর্কে কিন্তু সেখানে কিন্তু রোভার পার্সিভারেন্স ভালো গবেষণা করছে, এবং অরবিট থেকেও কিন্তু সেটা জানা যায়। এবং হাই অরবিটে যদি আপনি সেখানে কল্পনা করেন, বা সেখানে যে বিজ্ঞানীর অরবিট গুলো রেখেছেন, সেক্ষেত্রে আপনার 1000 থেকে 7000 কিলোমিটার উপরে যে অরবিট গুলো রয়েছে, সেগুলো দ্বারা কিন্তু পুরনো গ্রহ বা বিভিন্ন ধরনের ছবি তোলার ক্ষেত্রে কিন্তু সেটা ভালো কাজ করে। এখন এই রোভার গুলো কি কাজ করে, বা অরবিটে যে রোভার গুলো রয়েছে তারা কিভাবে কাজ করে, অরবিট রোভার গুলো, এগুলো মূলত বায়ুমণ্ডলের তাপমাত্রা, হ্যাঁ, আয়তন, বা পৃথিবী কিভাবে ঘুরছে, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু নির্ণয় করা হয়। এখন আমরা আলোচনা করব রোভার পার্সিভারেন্স নিয়ে। রোভার পার্সিভারেন্স হচ্ছে যেটিকে নাসার বিজ্ঞানীরা 2020 সালে এটিকে অবতীর্ণ করেন, এবং এটি 2011 সালে মঙ্গল গ্রহে একটি লোকেশনে বা জায়গাতে, যেটির নাম হচ্ছে জেজোরো ক্রিয়েটর। হ্যাঁ, তো এই জেজোরো ক্রিয়েটরে বিজ্ঞানীরা এই মডিউল বা রোভারটিকে সেখানে অবতরণ করেছেন বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে। সে মঙ্গলের আকাশে কিভাবে ঘুরবেন, ঘুরতে 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 কিভাবে সে অবতরণ করবেন, বা সেখানে কিভাবে সে কাজ করবেন, সে নিজেকে কিভাবে চার্জ করবেন, বা নিজেকে কিভাবে গাইডলাইন করবেন, এজন্য বিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন ধরনের ফাংশনাল ডিভাইস কিন্তু তার ভিতরে কিন্তু দিয়ে দিয়েছেন, এবং তার কিন্তু তার দুটি গ্রিন টায়ার রয়েছে, এবং ক্যামেরা এবং সেন্সর রয়েছে 23টি, এবং উপাদান এটা বলতে পারেন, বা ক্যামেরা রয়েছে 29টি, উপাদান রয়েছে 23টি। হ্যাঁ, এবং প্রথম পৃথিবীর বাইরে যে শব্দটি জানা যায় সেটি কিন্তু মঙ্গল গ্রহের শব্দ। এই রোভার পার্সিভারেন্সের মাধ্যমে কিন্তু পৃথিবীতে প্রথম মঙ্গল গ্রহের কিন্তু শব্দ কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু সেটি কিন্তু শোনা সম্ভব হয়েছে, বা মঙ্গলের যে ধুলার ঝড়গুলো হয় সেটিও কিন্তু এই রোভার পার্সিভারেন্স বা ইনজিনিউটি হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু এটি জানা সম্ভব হয়েছে। এখন এটির মূল যে বৈশিষ্ট্য, বা এটি কি করার জন্য সেখানে গিয়েছে, সেটি হচ্ছে মঙ্গলে পানি আছেন কিনা, বা মঙ্গলের যে বিভিন্ন ধরনের পাথর রয়েছে সেগুলোকে গবেষণা করা, বা জেজোরো ক্রিয়েটরের যে পানির অস্তিত্ব বা পানির অস্তিত্ব ছিল কিনা সেটিও কিন্তু এখানে নির্ণয় করছেন, এবং নির্ণয় করার পরে সেখানে উদ্ভিদ চাষ করানো সম্ভব কিনা, বা ভবিষ্যতে সেখানে বিজ্ঞানীরা মানুষের বসবাস করা যায় কিনা সে বিষয়ে কিন্তু তারা সেখানে গবেষণা করছে। এখন আমরা একটু আলোচনা করব ইনজুনিটি হেলিকপ্টার, যেটি মূলত
আমরা ধরে নিলাম যে রোভার পার্সিভান্সের একটি সন্তান, সে মূলত কিভাবে কাজ করে বা তার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এটি মূলত একটি ছোট ড্রোন, হ্যাঁ, ড্রোন যা পৃথিবীর বাইরে প্রথম মঙ্গলে উড্ডয়ন করা সম্ভব হয়েছিল, এবং এটি প্রথম উড্ডয়ন হয়েছিল 2021 সালে 19 এপ্রিল, এবং এখন পর্যন্ত প্রায় 72টি মিশন বা 72টি উড্ডয়ন কিন্তু সে সম্পূর্ণ করেছে। এর উচ্চতা যদি আমরা ধরি তাহলে এটি 24 মিলিমিটার বা 36 কিলোমিটার ঘন্টায় এটি কিন্তু উঠতে পারে, হ্যাঁ। এবং বিজ্ঞানীরা এটিকে 2024 সালে 18 ডিসেম্বর এটি শেষে একটি মিশন করেছিলেন, এবং 25 জানুয়ারি এটিকে কিন্তু আর কাজ করানো হচ্ছে না বা এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা এখন একটু আলোচনা করব, যেটি হচ্ছে সূর্যের ভিতরে যে একটি রোভার দেওয়া হয়েছে, যেটির নাম হচ্ছে পার্কার রোভার। তো পার্কার রোভার মূলত হচ্ছে সূর্যের করোনার ভিতরে রয়েছে, যে সূর্যের করোনার ভিতরে তাপমাত্রা কেমন বা সেখানে কি ধরনের গ্যাসীয় পদার্থ রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু, বা তাপমাত্রা কতটুকু বাড়ছে এটি কিন্তু সেখান থেকে কিন্তু নির্ণয় করা কিন্তু সম্ভব, বা বিজ্ঞানীরা কিন্তু সেটাকে কিন্তু নির্ণয় করছেন। তো পার্কার রোভারটি মূলত 2021 সালে অবতীর্ণ করা হয় 28 এপ্রিল, এবং দুঃখিত, এটি ওখানে পৌঁছায় হচ্ছে 2021 সালে 28 এপ্রিল, এবং এটিকে পৃথিবী থেকে 2018 সালে এটিকে পৃথিবী থেকে পাঠানো হয়। এবং এটি মূলত সূর্যের করোনার গঠন, তাপমাত্রা বা কি ধরনের সেখানে পরিবর্তন হচ্ছে বা উষ্ণতা কেমন, এগুলো কিন্তু সেখান থেকে কিন্তু নির্ণয় করা সম্ভব হয়। আর এটি মূলত সূর্যের যে তাপমাত্রা রয়েছে বা তাপ রয়েছে সেখান থেকে কিন্তু শক্তি নিয়ে কিন্তু সৌরশক্তিতে কিন্তু সে তার লিথিয়াম যে ব্যাটারি রয়েছে সেটি কিন্তু চার্জ হয়ে থাকে, বা সৌরশক্তিতে সে একটি চার্জ সে রূপান্তরিত করে। এটি মূলত তাপশীট বা 4.5 ইঞ্চি পুরু যেটি বলা যেতে পারে, এবং কোডলার কার্বন দ্বারা এটিকে গঠিত করা হয়েছে, এবং সক্রিয় সিস্টেম যেটা সূর্যের দ্বারা তাপ নিয়ে সেটাকে এনার্জিতে পরিণত করছে বা বিদ্যুৎ পরিবহন করছে। এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে কিন্তু পৃথিবীতে বা চাঁদের বা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বা ঝড়, ঘূর্ণিঝড়, আমাদের পৃথিবীর সকল বিষয়, উদ্ভিদ, প্রাণীকুল, পরিবেশ সবকিছু কিন্তু সম্পর্কে জানা যায়, যেটির মাধ্যমে সেটি হচ্ছে মহাকাশ স্টেশন, যেটি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে, এবং এটিকে আপনি বলতে পারেন একটি বড় ল্যাবরেটরি, যেখানে সাধারণত 5-7 জন 8 জন বিজ্ঞানী থাকেন বা গবেষক থাকেন, তারা সেখানে 6 মাস কিংবা 1 বছর থাকেন, এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্যাটেলাইট কিন্তু সেখান থেকেই কিন্তু নির্ণয় করা হয়, এবং এটি কিন্তু সারাদিনে কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু ঘুরতে থাকে একটি নির্দিষ্ট কক্ষপথে, এবং এখান থেকে কিন্তু অনেকবার কিন্তু প্রায় 15 থেকে 100 বার আপনি একদিনে কিন্তু সূর্য অস্ত এবং সূর্যগ্রহণ কিন্তু দেখতে পারবেন, হ্যাঁ। এটি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তো আপনাদেরকে একটু ধারণা দিলাম যে আসলে বিগ ব্যাং থিওরিটা কি, বা এই মহাকাশ সম্পর্কে বা বিগ ব্যাং সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেন। তো পৃথিবীতে বিগ ব্যাং থিওরির আগে যখন পৃথিবী ছিল খুব শীতল বা বরফে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটি বিস্ফোরণের মাধ্যমেই, কোরআনেও বলা রয়েছে, বিস্ফোরণের মাধ্যমে কিন্তু মহান আল্লাহ তাআলা 6 দিনে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ। তো আপনাদেরকে একটু বৈজ্ঞানিক ধারণা বা কোরআনের বিভিন্ন কিছু তুলে ধরলাম। তো আপনাদেরকে আমি এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আসলে কিভাবে ধাপে ধাপে পৃথিবী পরিবর্তন হলেন বা সেটা বৈজ্ঞানিক ধারণাটি। তো প্রথমে পৃথিবী যখন খুব শীতল বরফে ছিল বা সবগুলো এক জায়গায় ছিল, তখন বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রহ বা নক্ষত্র বা তারা বা উল্কাপিণ্ডতে সেগুলো কিন্তু পরিণত হয়। সেখান থেকেই ধীরে ধীরে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বছর পর ধীরে 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 সে বরফ থেকে লাভা, লাভা থেকে আবার বরফ, এইভাবে
হতে হতে কিন্তু এক সময় কিন্তু পৃথিবীতে রূপান্তরিত হয়। এবং যখন পৃথিবী মানুষ বসবাস প্রাণীকুল বা উদ্ভিদ বা এনভায়রনমেন্ট বা বলতে পারেন মানুষের বসবাসের জন্য যখন উপযোগী ঘটলো, তখনই কিন্তু পৃথিবীতে কিন্তু প্রথম মানুষ, যেটি আল্লাহ তাআলা বেহেশত থেকে পাঠিয়ে থাকেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হযরত হাওয়া আলাইহিস সালাম, এটি কিন্তু আমরা সবাই জানি। সেখান থেকেই কিন্তু পৃথিবীর কিন্তু মানুষের বসবাস শুরু, বা পৃথিবীতে মানুষ বিপ্লব শুরু করতে থাকে। বা এখন পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন গবেষণায় বা অনেক যারা বিজ্ঞানী রয়েছেন, যারা অদৃশ্য জিনিসকে বিশ্বাস করেন না বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, তারা কিন্তু অনেক ধরনের থিওরি দিয়েছেন বা অনেক কথাই বলেছেন বিগ ব্যাং থিওরির ক্ষেত্রে। বা তারা ধারণা করেন যে বিভিন্ন ধরনের পানির পরিবর্তনের কারণে কিন্তু আজকে কিন্তু মানুষের রূপান্তরিত হয়েছে। কিন্তু আমরা যারা ইসলাম তান্ত্রিক রয়েছি বা আমরা যারা মুসলমান, আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আমরা কিন্তু জানি যে আসলে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছিল, যে যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সেখান থেকেই কিন্তু আমাদের মানবের সূচনা শুরু। এবং বিজ্ঞানীরা অনেক ধারণাই দিয়েছেন যেগুলো আসলে প্রমাণিত। যেমন আমি আগেই বলেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, যিনি বলেছেন যে সূর্য হচ্ছে দ্বিখণ্ডিত, কিন্তু কিছুদিন আগে বিজ্ঞান সেটাকে কিন্তু প্রমাণ করতে পেরেছে। এই জন্য আমি বলি যে বিজ্ঞান বলুন বা যত কিছুই বলুন, সৃষ্টিকর্তাই কিন্তু এগুলো সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা হচ্ছেন শুধু গবেষণা করেন। যারা বেশি গবেষণা করেন বা থিসিস করেন, তারা বিজ্ঞানের আওতায় পড়েন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞান কিন্তু কোরআনের বাইরে না। প্রত্যেকটা জিনিসেই কিন্তু বিজ্ঞানে বলা আছে। হয়তো আমরা 5%ও বিজ্ঞান সেটাকে বিজ্ঞান মিলে প্রমাণিত করতে পারে নাই, বা কোরআনকে সেটা প্রমাণ করতে পারে নাই। কিন্তু আমরা যদি সেটাকে ভবিষ্যতে 12 বছর যদি সেটা যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে নির্ণয় করতে পারবো। এখন আপনাদের কি কিছু আধ্যাত্মিক কথা বলি। যেমন ধরুন, অনেকেই ভাবেন হয়তো যে পৃথিবীর বয়স আছে, আমরা বড় হচ্ছি, বা গাছ বড় হচ্ছে, প্রাণীগুলো বড় হচ্ছে, আমরা মারা যাচ্ছে, বা আমাদের আরেকটি জগৎ রয়েছে। কিন্তু মূলত মহান আল্লাহ তাআলা, যিনি পৃথিবী বা এই পুরা ভূখণ্ড সৃষ্টি করেছেন, বা বিগ ব্যাং থিওরি যেটাই বলুন, যত কিছু সৃষ্টি করেছেন, আমাদের কাছেই কিন্তু পৃথিবী বলে কিন্তু একটি জায়গা আছে। বা আমরা কিন্তু যত কিছুই দেখি অদৃশ্য, আমরা ডার্ক ম্যাটার যেটাকে দেখতে পারি না, বা যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই, সময়ের কোনো অস্তিত্ব নেই। যেমন ধরুন, পৃথিবী থেকে সূর্যে যদি আপনি যান, তাহলে পৃথিবী থেকে সূর্যের যে একটা দিনের, আমাদের দিন থেকে কিন্তু পৃথিবীর দিন কিন্তু আলাদা। এবং আমাদের পৃথিবীটাও ঘুরছে, সূর্যও ঘুরছে, মঙ্গল গ্রহ ঘুরছে, চাঁদও ঘুরছে। এটা কিন্তু নির্দিষ্ট কক্ষপথে এবং নির্দিষ্ট একটা গ্র্যাভিটি, অর্থাৎ দূরত্ব বজায় রেখে একটা আরেকটার সাথে যাতে আকর্ষিত না হয়, সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু সেভাবে কিন্তু গ্র্যাভিটিটাকে সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই ভাবেন হয়তো যে পৃথিবীর বয়স রয়েছে বা এই মহাবিশ্বের বয়স রয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে কিন্তু এটা কিন্তু একটা মাত্র ডেমো। হ্যাঁ, আমরা একটা ভাসমান জগতে আছি, যেটা একটা ডেমো। কিন্তু সৃষ্টিকর্তার কাছে ডেমো বলতে এটা কিন্তু কোনো সময় না। আমরা যত বিলিয়ন বিলিয়ন বছর ধরছি যে পৃথিবীর একটা বয়স 13.8 বিলিয়ন বছর, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু কোনো বয়স না। তিনি বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আবার যখন বলবেন ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে বয়স আছে, আমাদের পৃথিবীতে বয়স আছে। আমরা যদি আমাদের গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি যাই, সেখানে কিন্তু আর কিন্তু টাইম স্পেস না। আল্লাহর কাছে কিন্তু সময় বলে কিন্তু কিছু নাই। কিন্তু আমাদের কাছে সময় বলে একটা জিনিস রয়েছে। বা আমরা সময়ের মূল্য বুঝি, বা আমরা সৃষ্টিকর্তাকে যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে সৃষ্টিকর্তার যে পৃথিবীর বা এই মহাবিশ্বর যে একটা রহস্য রয়েছে, এটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, জানতে পারি, বা নিজেকে চিনতে পারি, তাহলে কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে আমরা কিন্তু চিনতে পারবো বা জানতে পারবো। তো যাই হোক বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার বইগুলো পড়েন বা যারা আমাকে উৎসাহিত করেছেন, তাদের প্রত্যেককে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো জ্ঞান অর্জন করবেন, এবং কিভাবে একটি জাতি, একটি দেশ এবং আমাদের সমাজকে আমরা উন্নত করতে পারি, এই বিষয়ে আমাদের মনোবল সৃষ্টি করবো আমরা প্রতিটি মানুষ। এবং এই মনোবল নিয়ে আমরা এগিয়ে যাব। এই মনোবল নিয়ে যদি আমরা নিজেদেরকে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। এবং উদ্ভিদ বলুন বা মহাকাশ বলুন বা প্রাণীকুল বলুন, আমরাই কিন্তু এগুলো কিন্তু ধ্বংস করি। এগুলো কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এবং এগুলো আমরা রক্ষা করলে কিন্তু আমাদের
মানুষের যে একটা অস্তিত্ব সেটি কিন্তু আমরা কিন্তু ধরে রাখতে পারবো না। এজন্য আমাদেরকে প্রত্যেককেই মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে ভালো জ্ঞান দ্বারা। যারা ভালো কথা বলেন তাদের সাথে উঠা বসা করতে হবে, বা যারা ভালো পরামর্শ দেন তাদের সাথে চলাফেরা করতে হবে। তো আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকেই ভালো জ্ঞান অর্জন করবেন এবং ভালো যারা ব্যবহার করে তাদের সাথে চলাফেরা করবেন। তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আগামীর ভবিষ্যৎটাও সুন্দর হবে। তো যাই হোক, অনেকেই আমাকে বলেছিলেন যে বইগুলো কবে প্রকাশ হবে। তো অনেকে হয়তো জানেন না যে বইগুলো আমাকে নিজেই লিখতে হয় এবং সেগুলো বানান ঠিক করা বা বিভিন্ন জায়গা থেকে সে তথ্যগুলো সংগ্রহ করা, বৈজ্ঞানিক প্রমাণগুলো সংগ্রহ করা এবং সেগুলোকে আবার পিডিএফ এ বইয়ে রূপান্তরিত করা কিন্তু আমি নিজেই করি। হ্যাঁ, আমার সাথে আমার অনেক বন্ধুরা সহযোগিতা করছেন, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, যারা আমাকে উৎসাহিত করেছেন, বা দেশের বাইরে, বা যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন, যারা ঢাকায় থাকেন কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকেন, যারা আমাকে উৎসাহিত করেছেন, যারা আমাকে আর্থিকভাবে সহায়তা করেছেন, তাদেরকে প্রত্যেককে আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমার টিমে এখন বর্তমানে 20 জন রয়েছেন, যারা বিভিন্ন গবেষণায় কাজে ব্যস্ত রয়েছেন, বা যারা আমাকে উৎসাহিত করেছেন বা আমাকে লেখার ক্ষেত্রে সহযোগিতা করেন। হ্যাঁ, তো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সবাই পাশে থাকবেন। আপনারা উৎসাহিত করলে বা আপনারা যদি করেন, হ্যাঁ, তাহলেই কিন্তু আমি আরো উৎসাহ পাবো এবং আপনাদেরকে ভালো কোনো বই দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি আবারও বলি, আপনার ভালো জ্ঞান অর্জন করবেন, ভালোভাবে জীবনযাপন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।